এই 17 বছরে এদেশের জনগণের উপর প্রতিশোধ নিয়েছেন, ওনার পরিবারকে হত্যা করেছেন। উনি এই প্রতিশোধটি জনগণের নিয়েছেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছেন। উনি দেশে একটা অশান্তি সৃষ্টি করে একদলীয় বাকশাল করেন না, কিন্তু একদলীয়ভাবে একটি রাষ্ট্র পরিচালনা করেছেন। একটি মাফিয়ারা সংসদ এসেছিল, মাফিয়ারা যেন আগামীতে কোনো সংসদ সদস্য না হতে পারে, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যেন এরা না আসতে পারে। গতকাল আপনারা দেখেছেন জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান একটি দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। উনি জাতির সবার কাছে, কোনো মাস্টার মাইন্ড বলে কেউ নেই, উনি বলেছেন এই ফ্যাসিস্ট আন্দোলনে, জুলাই আন্দোলনের মূল নায়ক হচ্ছে দেশের জনগণ। জনগণই দিক নির্দেশনা। কারণ এখানে সাইফুল হক ভাইয়ের সাথে আমরা প্রায় 2টি বছর একসাথে আলাপ আলোচনা করে, আমি ছিলাম, উনি ছিল, আমরা সবাই ছিলাম, আলাপ আলোচনা করে 2 বছর আলাপ আলোচনা করে 31 দফা আমরা দাঁড় করেছি। এবং সাইফুল হক ভাইয়ের অনেক ভূমিকা আছে এখানে। একটা জায়গায় আসতে ওনাদের অনেকগুলো দফা ছিল, আমাদের ছিল, অন্যান্য দলের ছিল। 42টি রাজনৈতিক দল দীর্ঘ 2 বছর আলাপ আলোচনা করে 31 দফা। এই 31 দফার চাইতে ভালো সংস্কার বাংলাদেশের আমার মনে হয় না কেউ উপস্থাপন করতে পারবে। 42টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এটাকে বসে আলাপ আলোচনা করে, তারেক রহমান সবার সাথে পরবর্তী আলোচনা করে এটাকে আরও 2.5 বছর আগে এটি জাতির সামনে উপস্থাপন করেছেন। অতএব একটি জাতির একটি দিক নির্দেশনা সুনির্দিষ্টভাবে জাতির কাছে আসছে। অতীতে কোনোদিন এই উপমহাদেশে এতগুলো রাজনৈতিক দল একসাথে বসে 2-2.5 বছর আলাপ আলোচনা করে একটি কি বলে এটাকে, একটি সংস্কার দফা জাতির সামনে কেউ উপস্থাপন করে নাই। তাই আমি মনে করি জাতিকে বিভক্ত করার জন্য যারা আজকে অপচেষ্টায় লিপ্ত, এবং সাইফুল হক ভাই বলেছেন যে এনসিপির নেতারা যারা দাবি করছেন এই মাস্টার মাইন্ড, তারা নিজেরাই এখন বলছেন তারা অনেকগুলো ভুল করেছেন। শেখ হাসিনা 17 বছরে একজন তার কর্মচারী চাকর 400 কোটি টাকার মালিক হয়েছে। উনি সদর পেয়ে প্রধানমন্ত্রী হিসেবে বলেছেন আমার অমুকও 400 কোটি টাকার মালিক হয়েছেন। তো কীভাবে ফ্যাসিস্ট এবং কীভাবে লুপ্তরাজ হয়েছে। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয়, যারা এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতা আসলেন তাদের এপিএসরাই 500-600 কোটি টাকার মালিক 6 মাসের মধ্যে হয়ে গেলেন। এই যে একটি অবস্থা, এই যে লুটপাটের একটি চেহারা চিত্র, তাদের চেহারার যে ঝিলিক, তারা অবস্থান, আরেকটি অবস্থান আছে। আমি ডাকসু নির্বাচনের কথা এখানে নেতারা বলছেন, চাকসু সহ অন্যান্য, আপনি 17টি বছর একটি রাজনৈতিক দলের ছত্রছায়া, একটি সংগঠনের ছত্রছায়া থাকলেন, হালুয়া রুটি মাখন খেলেন, শেখ মুজিবকে জাতির পিতা বললেন, শেখ হাসিনাকে মা ডাকলেন, তার সাথে দেখা করলেন বিভিন্ন হলে, হেলমেট পরে মানুষরা আমাদের পিটালেন। আমরা 15 বছর অন্যান্য রাজনৈতিক দলের যারা ছাত্র সংগঠন আছে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো বিশ্ববিদ্যালয় হলে থাকতে পারে নাই, ঠিকমতো ক্লাস করতে পারে নাই। আপনারা আরাম আয়েসে সেখানে ছিলেন, থেকে খেয়ে দিয়ে হঠাৎ করে আপনারা বিপ্লবী হয়ে গেলেন। আপনাদের দাবিটা ছিল কোটা বৈষম্য আন্দোলন, এবং পরবর্তী পর্যায়ে আপনারা আইন মন্ত্রীর বাসায়, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, পরে হারুনের হোটেলে বাপ মানিয়ে আপনারা সেখানে খাওয়া দাওয়া করলেন। এরপর যখন গণঅভ্যুত্থান হাসিনা পালিয়ে গেলেন, আপনারা নায়ক হয়ে গেলেন, আপনারা সরকার গঠনও, সরকারও যোগ দিলেন। আমি এই বিষয়টা বিশেষভাবে বলতে চাই না। ডাকসু নির্বাচন নিয়ে, চাকসু নির্বাচন নিয়ে অনেক কথা বলেন। 85% ভোট কাস্ট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 25 থেকে 30% ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যেহেতু অবস্থান করতে তাদের ভোট আছে। এবং আমাদের 10 মাসে জাতীয়তাবাদী ছাত্রদল 5800 ভোট পেয়েছে। আমি বলি এটা ঐতিহাসিক সাফল্য, কারণ আমরা মাত্র ইউনিভার্সিটিতে ঢুকতে পেরেছি। আর বাকি যে 30% ছাত্রলীগের ভোট, এই ভোটটা কাস্ট হলো কীভাবে? এই ভোটটা কি ভোট চিহ্নে দিয়েছে? এই যে নীলক্ষেতে এখন ব্যালট পাওয়া গেল। তো অতএব এই যে 14,000 না কত পেয়ে একজন বিপি হলেন, ওনার ভোটটা কোথা থেকে আসলো?
ছাত্রলীগের ভোটটাই তো 2 নম্বরভাবে এখানে কাস্টিং হয়েছে। এটা এখন জুডিশিয়ারি ইনকোয়ারি হওয়া উচিত এই ডাকসুর ভোট নিয়ে। তা আমি এখানে সাইফুল হককে বলছেন যে গণভোট বা ওই যে আপনার অন্য অন্য প্রসঙ্গ টেনে ডক্টর তাহের সাহেব নাকি বলেছেন যে সংস্কারের আগে নির্বাচন হবে না। উনি কি বলতে চান, কি বোঝাতে চান? ওনারা একটা প্রতিশোধ শেখ হাসিনা নিয়েছেন বাংলাদেশের মানুষ থেকে, কারণ ওনার বাবা 15 আগস্ট সেনাবাহিনীর সম্মিলিত গণ অভ্যুত্থানের সামরিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ মুজিব নিহত হয়েছেন। সেদিন সেনাবাহিনীর প্রধান শফিউল্লাহ, বিডিআরের ডিজি খলিলুল্লাহ, আইজি সাহেব, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, ক্যাবিনেট সচিব, পুলিশের আইজি সহ সবাই মিলে বঙ্গভবনে গিয়ে খন্দকার মোশতাকের আনুগত্য প্রকাশ করেছেন। এবং শেখ হাসিনার যিনি দীর্ঘদিন ধরে ওনার প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এসটি ইমাম সাহেব খন্দকার মোশতাকের সেই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেছেন। পরবর্তী পর্যায়ে খন্দকার মোশতাক তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে ক্যাবিনেট সচিব করেছেন। এরাই আবার আওয়ামী লীগের। অতএব শেখ মুজিবের লাশটা তো 32 নম্বর সিঁড়িতে পড়ে রইল। সেখানে শেখ হাসিনা কৃষক লীগের সবাই বললেন আমার বাবার লাশ 32 নম্বরের সিঁড়িতে পড়ে রইল। আপনারা ভোরবেলা পর্যন্ত বললেন বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে কেউ তো উঁকি দিয়েও দেখলেন না আমার বাবার লাশটা কোথায়। তার মানে আওয়ামী লীগের অভ্যন্তর থেকে খন্দকার মোশতাক যে 24 জন মন্ত্রী হয়েছেন সবাই আওয়ামী লীগের। তারা শেখ মুজিবের ক্যাবিনেটে ছিলেন, তারা আবার খন্দকার মোশতাকের ক্যাবিনেটে আসছেন, বাইরের থেকে কেউ আসেন না। এদেরকে নিয়ে উনি সংসার করেছেন। আমি এই কথাটি বলতে চাই, উনি এদেরকে নিয়েছেন কারণ এরা আওয়ামী লীগের লোক, উনি এদেরকে বাদ দিতে পারেন নাই। উনি একটি জায়গায় জনগণের উপর উনি এই 17 বছরে এদেশের জনগণের উপর প্রতিশোধ নিয়েছেন, ওনার পরিবারকে হত্যা করেছেন। উনি এই প্রতিশোধটি জনগণের নিয়েছেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছেন। উনি দেশে একটা অশান্তি সৃষ্টি করে একদলীয় বাকশাল করেন না, কিন্তু একদলীয়ভাবে একটি রাষ্ট্র পরিচালনা করেছেন ফ্যাসিস্ট কায়দায়। এবং ব্যাংক থেকে বাংলাদেশের 30 লক্ষ কোটি টাকা লুণ্ঠন করে উনি বিদেশে পাচার করেছেন। অতএব শেখ হাসিনার আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হওয়া উচিত শেখ হাসিনা সহ যারা এই 30 লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে গেছেন তাদের বিচারটা করা উচিত। তাদের অর্থ কিভাবে আনবে, তাদের এই দেশের সম্পদগুলো কারা কারা সহযোগী ছিলেন এদেরকে চিহ্নিত করা, এটাই হলো প্রধান কাজ। এবং সাইফুল হক অত্যন্ত সুন্দরভাবে বলেছেন ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিস্ট এই দেশে আর ক্ষমতা না আসতে পারে, আর কোনো ব্যবসায়ীর নামে ব্যাংক লুট করে দেশের সম্পদ লুণ্ঠন করে তারা যেন সংসদে না আসতে পারে। একটি মাফিয়ারা সংসদ এসেছিল, মাফিয়ারা যেন আগামীতে কোনো সংসদ সদস্য না হতে পারে, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যেন এরা না আসতে পারে।